আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি ওহে হৃদয়ের রজনীগন্ধা পর্ব ৬। লিখেছেন ডি আরাম সোহাগ, পাঠে আমি ইভা। হিমি একবার তার সাথে চেপে দাঁড়ানো রজনীর দিকে আরেকবার তার রাগান্বিত ছোট ভাইয়ের দিকে তাকায়। রজনীর মাথায় হাত বুলায় আর হৃদয়ের উদ্দেশ্যে বলে, তুই এখান থেকে যা হৃদয়, মেয়েটার হাতে একদম কেটে দিয়েছিস। তখনই হৃদয়ের পাশে এসে দাঁড়ায় হৃদয়ের বন্ধু হাস্যোজ্জ্বল হাদি। হিমির কথা শুনে বিস্ময় কণ্ঠে বলে, কি বলো হিমি আপু, আমার বন্ধু হৃদয় কোন মেয়েকে মেরেছে? এটা কিভাবে সম্ভব? হাদিকে দেখে হিমি অবাক হয়ে বলে, হাদি তুই? কতদিন পরে দেখলাম, কখন এলি? হাদি হেসে বলে, এই তো একটু আগে। কিন্তু হৃদয় মারলোটা কাকে হিমি আপু? হিমি হতাশার শ্বাস ফেলে ইশারায় রজনীকে দেখিয়ে বলে, কাকে আবার? এই যে একে, কি মিষ্টি একটা মেয়ে। হাদি ভ্রু কুচকে তাকায় রজনীর দিকে। এতক্ষণে কান্নার তোড়ে রজনীর চোখ মুখ লাল হয়ে আছে। হাদিকে দেখে মেয়েটা কান্না থেমেছে অনেক কষ্টে, অনেক আগে। মেয়েটা ভেজা চোখে চেয়ে আছে হাদির নামক হৃদয়ের সমবয়সী সুদর্শন পুরুষের দিকে। ছেলেটার পরনে ক্রিম কালারের একটি গ্যাবার্ডিং প্যান্ট, গায়ে সাদা সুতি পাঞ্জাবি জড়ানো। পাঞ্জাবির ফুল হাতা কবজি পর্যন্ত ছেড়ে রাখা। গায়ের রং হৃদয় থেকে আরেকটু চাপা, গালে চাপ দাড়ি। এদিকে হৃদয় আবারও রজনীর দিকে তেড়ে যেতে নিলে পাশে দাঁড়ানো হাদি কাঁধে ধাক্কা লাগে। সে বাঁদিকে ২ পা সরে যায়। হৃদয় বড় বড় পায়ে এগিয়ে রজনীর দিকে। রজনী ভয়ে হিমির দিকে আরেকটু সিটিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে নেয়। মেয়েটির ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে এখনই মায়ের কাছে ছুটে চলে যেতে। হিমি হৃদয়ের উদ্দেশ্যে বলে, হৃদয় আমি বলছি তুই এখন এখান থেকে যা, মেয়েটাকে আর মারবি না। হৃদয় শুনলে তো, সে তার মতো ধীরে পায়ে এগিয়ে গেল রজনীর দিকে। পেছন থেকে হাদি ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে এসে পেছন থেকে ২ হাতে হৃদয়কে সাপটে ধরে হাঁপানো কণ্ঠে বলে, বন্ধু আমার, কাকে ধরে পেটাচ্ছিস? রুমে চল, গিয়ে আমরা দুজনে বক্সিং খেলি। এসব মেয়ে মানুষকে পেটিয়ে আবার পোষায় নাকি? চল চল। কথাটি বলতে বলতে হৃদয়কে পেছন দিকে টেনে নিয়ে যেতে থাকে। রজনী ভয়ে ভয়ে বেজার চোখ জোড়া তুলে হৃদয়ের অবস্থান দেখার চেষ্টা করে। হৃদয়ের সাথে সাথে চোখাচোখি হন। রজনীর বাদামি চোখে মণি দুটো চোখের পানিতে চিকচিক করছে। হৃদয় শক্ত চোয়ালে মুহূর্তে শীতল হয়ে আসলো। এই ফাঁকে হাদিও হৃদয়কে টেনে ঘরের থেকে বেরিয়ে যায়। হৃদয়কে টানতে টানতে একেবারে হৃদয়ের ঘরে এনে হৃদয়কে ছেড়ে দেয় হাদি। হৃদয় রেগে হাদিকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে, কি প্রবলেম তোর? হাদি পাঞ্জাবির কলার তুলে বুকে মিছে মিছে থুতু দেওয়ার ভান করে বাঁ হাত নিজের বুকে ২টো থাপ্পড় দিয়ে বলে, আমার প্রবলেম না। কি প্রবলেম তোর? মেয়ে মানুষকে পেটাচ্ছিস? জোড়া লাগানো তোর তারগুলো নিশ্চয়ই ছিঁড়ে গেছে। হৃদয় চেঁচিয়ে বলে, ওই ম্যানারলেস মেয়েটাকে পুরো উইদাউট ড্রেসে বাহিরে বাহিরে গিয়েছে। তোর কোনো আইডিয়া আছে ওকে কতজন দেখেছে? হাদি এগিয়ে এসে হৃদয়ের সামনে দাঁড়িয়ে মুখটা একদম হৃদয়ের সামনাসামনি নিয়ে চোখ ছোট ছোট করে বলে, ওই মেয়েটাকে কতজন দেখেছে সেটা কথা না, কথা হচ্ছে মেয়েটা উইদাউট ড্রেসে আমাদের আমাদের ভার্জিন হৃদয়হারাম দেখে নিয়েছে। ছ্যা ছ্যা ছ্যা, তোর চোখে বাচ্চাটি পুরোই ঘেটে হয়ে গেছে রে হৃদয়হারাম। এর প্রেক্ষিতে হৃদয় হুট করে কি বলবে বুঝল না। সে বিরক্ত হয়ে হাদির হাতে কফির মগ ধরিয়ে দিয়ে গায়ে একটা শার্ট চড়াতে চড়াতে গম্ভীর গলায় বলে, নিজের জিনিস দেখলে কখনো চোখের ভার্জিনিটি নষ্ট হয় না। হাদি হৃদয়ের আধ খাওয়া কফির মগে চুমুক দিচ্ছিল। হৃদয়ের কথা শুনে প্রথম চুমুকে বেচারা কাশি উঠে যায়। হাত ফসকে কিছুটা কফি ছিটকে এসে সাদা পাঞ্জাবিতে লাগে। কিন্তু হাদির সেটা সেদিকে মনে নেই। সে হৃদয়ের কথাটি হজম করতে পারছে না। বাঁ হাতে হৃদয়ের মাথায় আলতো ও হাতের কয়েকবার থাপ্পড় দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে হৃদয় শার্টটি পরে মানিব্যাগে পকেটে রেখে ফোনটা মাত্র হাতে নেয়। ফোনের আলো অন করেছিল, সাথে ফেসবুক লগ ইন। ফলস্বরূপ ফোন হাতে নেওয়ার সাথে সাথে ফোনের স্ক্রিনে ভেসে উঠল রজনীর একটি ছবি। কিছুক্ষণ আগে রজনী ঠিক যেভাবে আধা ড্রেসে ব্যালকনিতে দাঁড়িয়ে রেখেছে সেই ছবি। একটি ছেলে তার আইডিতে রজনীর ছবিটি দিয়ে দিয়েছে। ছবির উপরে ক্যাপশন লাগানো, এরকম হট মাইয়া ছাড়া সারা বিয়ে করবো না। অন্য ছেলের ডেটে রজনীর এখন পিক দেখে সাথে এরকম লেখা পড়ে হৃদয়ের মাথায় আগুন জ্বলে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা রজনীর পিকের দিকে ভস্ম করা দৃষ্টিতে তাকালো। ডান হাতের মুঠোয় ফোন শক্ত করে ধরে বাঁ হাতে উঠিয়ে শক্ত করে ঘা ডলল কয়েকবার। রেগে ফুসফুস করতে করতে ঘাটের দুদিকে নাড়ালো ২-৩ বার। এরপর হঠাৎই চোখের পলকে হাতের ফোন গায়ে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেলে। পেছনে দাঁড়া হাদি ঝাঁকিয়ে ওঠে।
বুকে থুথু দিয়ে হতাশার কণ্ঠে বলে, মামা, তোর চক্করে সামনে আমার মতো একখান মিসকিন থাকতে তুই ফোনটা এভাবে খান খান করে ফেললি। হৃদয় হাতের দিকে চেয়ে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, ওই রাব্বির বাচ্চা সাহস কি করে হয় মেয়েটার পিক এভাবে আপলোড দেওয়া? হাদি ভ্রু কুঁচকে বলে, সেটা তো ওই রাব্বিই বলতে পারবে, ওর বাপ বাচ্চা আর কেউ বলতে পারবে না। হৃদয় হাদির দিকে তেড়ে গেলে হাদি অসহায় কণ্ঠে বলে, এই মামা, আমাকে মারবি না, না খবরদার। আমি হাদি কিন্তু মারাত্মক সত্যবাদী। ততক্ষণে হৃদয় দুই হাতে শার্টের হাতা একটানে কোণা পর্যন্ত উঠিয়ে হাদিকে পাশ কাটিয়ে হনন করে বেরিয়ে গেছে ঘর থেকে। হৃদয়কে যেতে দেখে হাদি স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু হৃদয়ের হাবভাব তো পুরোই উল্টো গিয়ে পাল্টে গিয়েছে। সব গিট্টু ওই মেয়েটার সাথে গিয়ে লেগেছে। কে কে রে এ মেয়ে? ভাবনা রেখে হাদি কফির মগ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে নেমে আশেপাশে কাউকে দেখলো না হাদি। ড্রয়িং টেবিলে এক কোণায় রিদম বসে থাকতে দেখে হাদি এগিয়ে এসে রিদমের পাশে চেয়ার টেনে বসে। বাড়ির ভেতরে আসার সময় রিদমকে দেখে এখানে বসে থাকতে দেখেছে সে। তখনই রিদমের কাছে রিদমের দুঃখের বাণী শুনে গিয়েছিল হাদি। অর্থাৎ রিদমকে রিদমের বউয়ের সামনে ফাঁসিয়ে দিয়েছে। বেচারা রিদম সেই থেকে এখানে বসে হা হুতাশ করছে। হাদি বহু কষ্টে জেনেছে নিজের হাসি চেপে দুঃখে দুঃখে মুখ করে বলে, রিদম ভাই, মন খারাপ করো না। আমি ভাবিকে বলবো তুমি এখন থেকে কম কম বিকিনি পরা মেয়েদের দেখবে। কথাটি কানে যেতেই যেন রিদমের মনে হলো তার মাথায় যেন গরম কিছু ঢেলে দেওয়া হলো। এমনিতে ছোট ভাইয়ের এই মিথ্যার কথা তার বউ ফুলে ফেঁপে আছে, দরজা আটকে বসে আছে। তার উপর ভাইয়ের বন্ধু এসে একই কথা রিপিট করছে। কুত্তার দল সব তাকে কিভাবে অপবাদ দিচ্ছে। অতঃপর রিদম জ্বলন্ত চোখে হাদির দিকে তাকায়। রিদমের দৃষ্টি দেখে হাদি মিকি হেসে বলে, হে হে, আসলে আমি তোমার উপকার করতে চেয়েছিলাম আর কি। রিদমে রাগের চোটে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে, রাগ তোর উপকার, বেয়াদব কুত্তার বন্ধু, তুই আরেক কুত্তা। শালা বন্ধুর প্যারা খাবো না, তাই জীবনে বন্ধু দেখলে দৌড়ে পালিয়েছি। সেখানে বাচ্চার বাপ হয়েও এই শালা ভাই নামক কুত্তা আমার এক দিক দিয়ে পাশ দেয়, তার বন্ধুরা অন্য দিক দিয়ে বাঁশ দেয়। এই আমি যে তোদের থেকে 9 বছরের বড়, সে খেয়াল রাখিস? এত বড় ভাইয়ের পিছে লাগতে তোদের এক ফোঁটাও লজ্জা লাগে না রে? হাদি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে বহু কষ্টে চেপে রাখা হাসি রুমাল ধারা আড়াল করে বলে, দিদিপনি, মারাত্মক লজ্জা লাগে হাদি। রিদম ভাই। রিদম দাঁতে দাঁত চেপে বলে, তাহলে লাগিস কেন? হাদি একে উত্তরে বলে, কারণ আমাদের সব বন্ধুদের গুরু নয়, গাধাকে ছড়াতে হেব্বি লাগে। কথাটি শুনে রিদম হতভম্ব চোখে তাকালো। কি, সে গাধা? তার ভাই আর তার বন্ধুরা তাকে গাধা ভাবে? এই ছিল কপালে? রিদম রাগান্বিত স্বরে বলে, শালা তোদের কারো কপালে বউ জুটবে না দেখিস, কুত্তার দল সব, বালের বাড়িতে আর আসবই না। কথাগুলো শুনে কথাগুলো বলে রিদম রেগে গজগজ করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাদি এবার মুখ থেকে রুমাল সরিয়ে শব্দ করে হেসে উফ, এই বাড়ির বিনোদন একটা আস্তানা। হৃদয় তাদের বাড়ির ঠিক সামনে বরাবর 3টি বাড়ির পর একটা বাড়ির মেন গেটের সামনে দাঁড়ানোর উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, চাচা, বাড়ির মালিকের ছেলে রাব্বিকে ডেকে দিন তো। 8 বয়সী লোক হৃদয়কে খুব ভালোভাবে চেনে। শুধু সে না, এই রংপুর জেলার পুরো এলাকায় জুড়ে প্রায় সকলেই হৃদয়কে চেনে। হৃদয়ের বাবা সুবাদে। হৃদয়ের বাবা আজাদ নওরোজ একসময় এই এলাকার বিএনপি এমপি ছিল। সামনে ইলেকশন, আবারও এই জেলা থেকে ভদ্রলোক দাঁড়িয়েছেন। এই জন্য আজাদ নওরোজের আশেপাশের হৃদয় নওরোজকে চেনে। এমন মানুষ খুব কম আছে। গেটের দারোয়ান হৃদয়ের উদ্দেশ্যে বলে, ভেতরে যাও বাবা, রাব্বি বাড়িতেই আছে। হৃদয় বিরক্ত নিয়ে শক্ত গলায় বলে, আমি কারো বাড়িতে আপ্যায়ন নিতে আসিনি। আপনি রাব্বিকে ডেকে দিন, বলবেন আমি আর্জেন্ট ডাকছি, 1 সেকেন্ডও যেন লেট না করে। ভদ্রলোক আর কি বলবে, কথা বাড়ালেন না। হৃদয়ের খিটখিটে মেজাজ বলা কথা মেনে সে ভিতরে যেতে যেতে বেশ কয়েকবার হৃদয়ের দিকে তাকালো। হৃদয়ের চোখ দুটো লাল হয়েছে দেখে মনে হচ্ছে হৃদয় রেগে আছে। কথাগুলো কিভাবে যেন বললো, আবার ভাবলো হৃদয়কে সবসময় দেখতে এরকমই লাগে, কথাবার্তাও এরকম। তাই ভদ্রলোক খুব বেশি মাথা ঘামানো না, তিনি ভেতরে চলে গেলেন রাব্বিকে ডাকতে। হৃদয় বাঁ হাতের চেয়ারে ভাঙা পায়া, যেটি আসার সময় বাগানের পাশ থেকে তুলে এনেছে, একটি দিয়ে রজনীকে লজেন্স নামক মার দিয়েছে, আর একটি পায়া রাব্বিকে শায়েস্তা করার জন্য এনেছে। চেয়ারের পায়াটি রাস্তায় ঠেকিয়ে রেখে ঘোরাতে ঘোরাতে অতি বিরক্তের সাথে রাব্বির জন্য অপেক্ষা করতে লাগলো। শক্ত চোয়ালে ঘেরা কঠিন দৃষ্টি এদিক ওদিক ঘোরাঘুরি করছে। 2 মিনিটের মাথায় রাব্বি হন্তদন্ত পায়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। ছেলেটির বয়স এবার 23। একে তো হৃদয়ের বাবার নাম ডাক আছে এই এলাকায়, তার উপর হৃদয় এলাকার বড় ভাই। ছেলেটা হৃদয়ের সামনে এসে ভদ্রতার সূচক সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই।
হৃদয় ঠান্ডা দৃষ্টিতে তাকায় রাব্বির দিকে। মুহূর্তে চল শক্ত করে দাঁতের চাপ চেপে সালামের উত্তর দেয়। বলে, বাইরে এসো, ইম্পর্টেন্ট কাজ আছে। কথাটি বলেই হৃদয় উল্টো ঘুরে এগোয়। রাব্বি নীরবে হৃদয়ের পিছু পিছু যায়। হৃদয় হাতে লাঠির মতো কিছু দেখে ছেলেটার কপালে ভাঁজ পড়ে। সে ঢোক গিলে হৃদয়ের উদ্দেশ্যে বলে, ভাই কিছু বলবো? রাব্বি তার কথা শেষ করতে পারে না, তার মাঝেই হঠাৎই হৃদয় ঝড়ের বেগে উল্টে ঘুরে ডান হাতে রাব্বির শার্টের কলার টেনে ধরে ছেলেটিকে তার সামনে এনে বাঁ হাতে চেয়ারের পায়া তারা রাব্বির বাম গাল সহ মাথা জোরে সরে একটা আঘাত করে। রাব্বি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেচারা একবার খেয়ে কয়েক হাত দূরে সরিয়ে এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। সোজা হয়ে হৃদয়ের দিকে তাকানোর আগে হৃদয় বাম পা তুলে রাব্বির বুকে বরাবর একটা লাথি মারে। রাব্বি পাকা রাস্তায় একেবারে শুয়ে পড়ে, ব্যথায় আর্তনাদ করে ওঠে। হৃদয়ের চোখ দিয়ে আগুন জ্বলছে। নেমে সে বাঁ হাতের চেয়ারে পায়া সামনে এর উপরে উঠিয়ে আবারও ধরে নিয়ে রাব্বির দিকে এগোতে এগোতে হুঙ্কার ছেড়ে বলে, কি বলছে যেন? হটমে লাগবে তোর, তাই না? রাব্বি তার দুর্বল শরীর কোনো মতে তুলে বসে পিছন দিকে সরে যায় আর কম্পন কণ্ঠে বলে, না ভাই। হৃদয় হাতের চেয়ারে হৃদয়ের হাতের চেয়ারের পায়ে হাত দিয়ে রাব্বির মুখ সহ মাথা বরাবর আরেকটা আঘাত করে। রাব্বি উল্টে পড়ে, মুখ থেকে একদলা রক্ত বেরিয়ে রাস্তায় পড়ে। ছেলেটা তবুও নিজেকে সামলে পেছন দিকে সরতে সরতে হৃদয় এর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ভাই আমাকে ছেড়ে দিন, আমি কি করছি ভা? কথার মাঝে হৃদয় রাব্বির মাথা আরেকটা আঘাত করে, তারপর সাথে সাথে বাঁ পা দ্বারা বুক বরাবর একটা লাথি মেরে রাব্বিকে আবারও শুয়ে দেয়। এরপর বাঁ পা এগিয়ে এনে রাব্বির গলায় কাড়া দিয়ে রাগান্বিত স্বরে বলে, হটমে দিব তোকে, তার আগে আমার ডোজ নে। ডোজ ছাড়া হটমে পাবি না। রাব্বির মুখ মাথা ফেটে রক্তাক্ত হয়ে আছে। ছেলেটি ছটফট করতে করতে থেমে থেমে না না আমার হটমে লাগবে না, আমার ঠান্ডামে হলেই হবে, আমাকে আর মারবেন না। ছেলেটির কথা অস্পষ্টতা সেভাবে শোনা গেল না। আর না তো হৃদয়ে রাব্বির গলা থেকে পা সরানো। মনে হচ্ছে আজ একে মেরে হৃদয় দম নিবে না। আশেপাশে অনেকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদয় আর রাব্বির দিকে কেউ এগিয়ে আসছে না। ওই যে হৃদয়ের বাবার নাম ডাক, অনেক কারো সাহস নেই হৃদয়কে কিছু বলে। সবাই কেবল চেয়ে দেখছে। ছেলেটার শোচনীয় অবস্থা। ওদিকে হিমি রজনীর হাতে মলম দিয়ে রজনীকে কিছু খাবার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রজনী আবারও ব্যালকনিতে এসে তখনই ঠিকঠাক দেখতে পারেনি। জায়গাটা খুব সুন্দর, পছন্দ হয়েছে। কিন্তু ব্যালকনিতে আসার পর চোখে পড়ে হৃদয় এক নিরীহ ছেলেকে এতটা নির্মমভাবে মারছে। মেয়েটা ভয়ে শ্বাস নিতে ভুলে গেছে। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। দু হাতে মুখ চেপে ধরে এতক্ষণে হৃদয় নির্লজ্জরা দেখলেও শেষবারের গলা ফাড়া দেওয়ার ব্যাপারটা দেখে সে আর দেখতে পেল না। মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে এক দৌড়ে বেলকনি থেকে চলে আসে। এরপর ঠাস করে বেলকনির দরজা লাগিয়ে দেয়। সে কাউকে এভাবে মার খাওয়া আর নিজের চোখের সামনে তো সিনেমাতেও দেখেনি। অতিরিক্ত ভয়ে মেয়েটা কেঁদে ফেলে। দরজার সাথে হেলান দিয়ে ফুপাতে ফুপাতে বলে, আব্বা এ বাড়ির ছেলে গুন্ডা, আমারে নিয়ে যাও এখান থেকে। বেলা অনেক বেড়েছে, কিন্তু রজনীর বাবা মায়ের উনুনে আজ আজ আর আগুন জ্বলেনি। গত রাত থেকে তারা মেয়েকে খুঁজে পাচ্ছে না। ঘরে শান্তি নেই। কি করে মুখে ভাত তুলবে? তাদের সহজ সরল মেয়েটা রাত থেকে নেই। মেয়েটা কোথায় হারিয়ে গেল? গত রাত থেকে সারা গ্রাম খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। রজনীর মা ঘরে দুয়ারে বসে একটু পরপর শাড়ির আঁচলে চোখে জল মুছছে। মেয়েটাকে ছাড়া এক বেলা তো 1 ঘন্টাও কখনো থাকেনি সেখানে। কাল রাত থেকে মেয়েটা আহ আহ কত ঘন্টা হয়ে গেল, সে তার মেয়ের কোনো খোঁজ জানে না। ভদ্রমহিলা নিজেকে সামলাতেই পারে না। থেকে থেকে ফুঁপিয়ে ওঠে আর নারী ছেঁড়া প্রথম দণ্ড রজনীর জন্য। ভদ্রমহিলা এক পর্যায়ে ভাঙা গলায় বলেন, ওই চেয়ারম্যানের পোলা ভালো না, আমি তোমারে কইছিলাম, তুমি শোনোনি। আমার মাইয়া জীবন ধ্বংস করে দেওয়া জন্য কত কি করলা, শেষমেশ আমি আমার মাইয়াটারে হারাইয়া ফেললাম। আমার মাইয়ারে আমার আসলে আইনা দাও রজনীর আব্বা। উঠানে এক কোণে রজনীর বাবা বসে আছে। পরনে একটি পরনে একটি সেন্টু গেঞ্জি, গলায় গামছা ঝোলানো। অন্যদিন হলে আরো তো ঘন্টা 3 আগে ভ্যান নিয়ে বেরিয়ে যেতেন, কিন্তু আজ মেয়েকে হারিয়ে তারা স্বামী স্ত্রী দুজনে দিশেহারা। ভদ্রলোক বউয়ের কথা শুনে নিজেও দম আটকে বসে আছেন। গত রাত থেকে আজ পর্যন্ত রিয়াদের নামের অনেক কিছুই শুনেছেন, দেখেছেন। রজনী পালানোর পর সব বুঝেছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল। তবে রজনীর মা যে হারাই গেল। ভদ্রলোক অসহায় কণ্ঠে আওড়ায়, আমি মেলা বড় ভুল করছি।
আমি আর আমার মাইয়ারে বড়লোক পোলার সাথে বিয়ে দিমু না গো রজনীর মা। ওরে আমি কোনো কৃষক নয়তো আমার মতো ভ্যানওয়ালার সাথে বিয়ে দিমু। আমার ঘরে করে রাইখা দিমু। আমি আর লোভ করবো না। আমার রজনী মা কই হারালি তুই? ফিরে আয়। আমি তোর সব কথা শুনবো মা। হঠাৎই পরিচিত কণ্ঠে রজনীর বাবার কান সজাগ। সে দ্রুত উঠোনের সাথে লাগানো কাঁচা রাস্তায় নজর করলেন। নীতিকে চোখে পড়ে। সে কথা বলতে বলতে এগিয়ে আসছে। রজনীর বাবা এক সেকেন্ডও দেরি না করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নিধি আর নিলয়ের সামনে দাঁড়ায়। নিধির সামনে দাঁড়িয়ে দু হাত জমা করে আকুতি স্বরে বলে, মা তুমি জানো আমার রজনী কই? তুমি জানলে আমারে কইয়া দাও মা। আমার রজনীটারে সারা গ্রামের কোথাও পাইলাম না। তুমি যাইনা থাকলে আমারে কইয়া দাও আমার রজনী কই? আমি আমার মাইয়াটারে ছাড়া একবারও পাই থাকবার পারি না। রজনীর বাবাকে নীলু অতটা না চিনলেও নীতি খুব ভালো করেই চিনল। রজনীকে সারা রাতেও কোথাও পায়নি শুনে নীতি বিস্ময় দৃষ্টিতে তাকায়। চিন্তা হয় মেয়েটার। রজনী এই গ্রামে না থাকলে কোথায় চলে গেছে? নীতি ঢোক গিলে বলে, চাচা আমি তো জানি না ও কোথায়। আমার ওর সাথে কথা হয় না। রজনীর বাবা হতাশ চোখে চাইল। চোখের কোণ ভেজা। নীলু ভ্রু কুঁচকে চেয়ে আছে। এ রজনী মেয়েটার সাথে হৃদয়ের বিয়ে হওয়ার কথা ছিল না? সে তো ও তাই জানে। মেয়েটা তো মেটাতে পারিয়াছে, কিন্তু এই মেয়েটাকে নীতি কিভাবে চেনে? নীলয় বুঝল না। রজনীর বাবা নীতির কাছে আশানুরূপ উত্তর না পেয়ে ধীরে ধীরে উল্টো পথে হাঁটতে শুরু করে। নীলয় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, রজনী মেয়েটাকে তুই চিনিস? নীতি মৃদুস্বরে বলে, চিনি। ও আমার ভালো ও আমার খুব ভালো বন্ধু ছিল। ছিল? এখন নেই? নীতির ছোট উত্তর, না। নীলয় ভ্রু কুঁচকে বলে, কেন? নীতি মলিন গলায় বলে, জানি না। হঠাৎ একদিন রজনী আমাকে এসে বলে, তুই চেয়ারম্যানের মেয়ে, আমি ভ্যান চালকের মেয়ে। আমরা বন্ধু পাতালে মুখে মন্দ বলবে। তারপর থেকে আর আমার সাথে কথা বলে না। নিলয় একটু ভেবে বলে, যদিও ওই মেয়েটা বলেছে সেটা ঠিক নয়, কিন্তু তুই ভবিষ্যতে আর ওর সাথে মিশবি না। ভালো ঘরের মেয়েরা কখনো বাড়ি থেকে পালিয়ে যায় না। যদি আলগা পিরিত দেখে ওই মেয়ের সাথে ঘুরেছিস, তবে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। নীতি মলিন মুখখানা আরো মলিন হলো। সে হ্যাঁ না কিছুই বলল না। ভিতর থেকে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এদিকে রজনীর বাবা হাঁটছিলই। হঠাৎ পেছন থেকে রিয়াদ তেড়ে এসে রজনীর বাবার গেঞ্জি টেনে ধরে ভদ্রলোককে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তুই জানিস না আমার রজনী কই? তুই কিভাবে ভাবলি? তুই মিথ্যা কথা বানাইয়া আমার ভাই বোন শুনাইলে আমি গলে যাব। সত্যি করে বল, আমার রজনীকে কই লুকাইছিস? নয়তো তোর ওরে গেড়ে দিব একদম। আচমকা রিয়াদের আক্রমণে রজনীর বাবা থরথর করে কাঁপতে থাকে। ওদিকে নীলনয়নীতে হতভম্ব চোখে তাকিয়ে আছে। রিয়াদ রজনীর বাবাকে চুপ দেখে আবারও চিৎকার করে বলে, কি রে ক? রজনীরে কই লুকায় রাখছিস? বউ বাচ্চা আর পানের মায়া নাই? এত বড় সাব এতবার সাবধান করার পরও তোর মেয়ে পালাইছে। আমার বিশ্বাস করতে কষ্ট। তোরে তো কথাটি বলতে বলতে হৃদয় মুষ্টিবদ্ধ টান হাত তুলে রজনীর বাবাকে মারার জন্য, কিন্তু তার আগে নীলে দৌড়ে এসে রিয়াদকে একটা ধাক্কা মেরে রজনীর বাবার থেকে তাকে দূরে সরিয়ে দেয়। নীলের শক্ত ধাক্কা খেয়ে হৃদয় কয়েক পা পিছিয়ে যায়। সে কিছু বলার আগে নীলের রাগান্বিত স্বরে বলে, খবরদার এগোবি না রিয়াদ। তোর মাথায় কি প্রবলেম? উনি আমাদের থেকে বয়সে কত বড় দেখেছিস? কোন আক্কেলে এত গুরুজন একজন ব্যক্তির সাথে এরকম বিহেভ করছিস? রিয়াদ তেড়ে এসে নিলয়ের গালে শক্ত থাপ্পড় মেরে রাগান্বিত স্বরে বলে, সুশীলের বাচ্চা, শহরে পড়ে তুমি বেশ সুশীল হয়েছো তাই না? আর তাই ভাইয়ের পক্ষ না নিয়ে একটা ভ্যান চালকের পক্ষ নাও। নিলয় চলন্ত চোখে রিয়াদের দিকে তাকায়। একে তো রিয়াদের উচ্ছৃঙ্খল বিহেভ সাথে তাকে থাপ্পড় মারার কোনোটাই হজম হলো না। সে কয়েক সেকেন্ড শান্ত নদীর ন্যায় রিয়াদকে দেখল। এরপর হঠাৎই রিয়াদের উপর ঝাঁপিয়ে পড়ে রিয়াদকে মাটিতে ফেলে এ এ সামনে রিয়াদের নাক বরাবর ঘুষি মারতে থাকে। রাগান্বিত স্বরে বলে, শালা জানোয়ার, তোর বাপ তোকে শিক্ষা দিতে পারে নাই বলে আমাকে সুশীল বলে গালি দিস? তোর সাহস তো কম না। আমি সুশীলদের জন্য। তোর মতো পশুর জন্য আমি বিন্দুমাত্র সুশীল নেই। খাড়া তোরে প্রমাণ দেখাই। কথাগুলো বলতে বলতে রিয়াদের মুখের সামনে ঘুষি মারতে থাকে নিল। রিয়াদের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। দু ভাইয়ের এই অবস্থা রাস্তায় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কে এই যেন সাহস পায় না। দুজনেই তো চেয়ারম্যান বাড়ির ফোলা। তাদের দিকে পা বাড়ানোর সাহস এই গ্রামের কার আছে? এদিকে নীতি নিজের ভাইকে এভাবে মার খেতে দেখে প্রায় কেঁদে দিয়েছে। দৌড়ে এসে নীলকে ঠেলতে ঠেলতে বলে, নীল ভাই, আমার ভাইকে ছাড়ো। নীল ভাই, ছাড়ো রিয়াদ ভাইয়াকে। আর মেরো না, এভাবে মারলে তো মরে যাবে। নীলয় দু চোখ বেয়ে যেন আগুন ঝরছে। সে নীতির কথাগুলো বোধহয় শুনলো না। আর নীতি না পেরে নিলয়কে আটকানোর জন্য দুই হাত এগিয়ে দেয় নিলয়কে থামানোর জন্য। আর তখনই নিলয় দুটো ঘুষি এসে লাগে নীতির হাতে।
মেয়েটা মনে হয় জীবন বেরিয়ে গেছে। সে তীব্র আর্তনাদ করে ওঠে। এই পর্যায়ে নিলয় থেমে গিয়ে নীতির দিকে তাকায়। বাঁ হাত নীতির গালে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, এই অজাতের বাচ্চার জন্য তোর এত দরদ দেখাচ্ছে? মার একটাও মাটিতে পড়বে না নীতি, যা এখান থেকে। কথাটি বলে নীতিকে এক ধাক্কা দেয়। সাথে সাথে রিয়াদ সুযোগ পেয়ে উঠে পরপর তিনটে ঘুষি মেরে দেয় নিলয়ের মুখে। নিলয় পেছনের দিকে উল্টে পড়ে যায়। নীতি দুই হাত মুখ চেপে ধরে। কি হচ্ছে এসব? তার মাথা ভনভন করে ঘুরছে। হৃদয় নিলয়ের উপর থেকে উঠে ডান হাতে রক্তমাখা মুখ মুছে সে সহ নীতির হাত ধরে দাঁড়িয়ে নীলের উদ্দেশ্যে বলে, আমার বোন আমার জন্য ভাবে নাকি তোর জন্য ভাবে? ফালতু সুশীল এর কথা ভাববে? তুই শহরে তুই শহরে তুই যা তোর শহরে তুই যা। তোর সাথে আমার বোনের কোথাও যাবে না। এই গ্রামে বহুত ভালো কলেজ আছে, আমি ওর ওইখানে ভর্তি করাবো। কথাটি বলে রিয়াদ নীতির হাত ধরে বাড়ির পথে ধুলে নিলে সাথে সাথে এ, এস- উঠে এসে নীতির সামনে দাঁড়ায়। শক্ত গলা বলে, নীতির হাত ছাড়, ওই জানোয়ারের। তুই আমার সাথে যাবি। নীতি মাথা নিচু করে ফোপাচ্ছে। রিয়াদ চেঁচিয়ে বলে, আমি বললাম না ও তোর সাথে কোথাও যাবে না। ওর বড় ভাই যা সিদ্ধান্ত নেবে সেটাই হোক। নিলয় রিয়াদের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমি তোর সাথে কথা বলছি না। নীতি তোর মতো অজাতের বাচ্চার কথা মানে নাকি আমার কথা মানে সেটাই জানতে চাইছি। তুই এর মাঝে আসবি না। রিয়াদ ডান হাত মুষ্টিবদ্ধ করে নিলয়ের দিকে চেয়ে নীতির উদ্দেশ্যে বলে, নীতি ওকে বলে দে তুই তোর বড় ভাইয়ের কথা কখনো অমান্য করিস না। নিলয় রিয়াদকে মারার জন্য হাত মুষ্টিবদ্ধ করলো, কিন্তু নিজের ইচ্ছেকে আপাতত চাপা দিল। এখন সে নীতিকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়, আর তাই আর ঝামেলা করলো না। সে এজন্য শেষে হৃদয়ের হাতে মার খেয়েও রিয়াদের হাতে মার খেয়ে রিয়াদকে কিছু বলল না। সে নীতির উদ্দেশ্যে ধমকে সুরে বলে, নীতি আসবি তুই? নীতি মাথা তুলল না। সে বহু কষ্টে নিজের ফোপানো থামিয়ে বলে, আমি গ্রামে পড়বো নীলে ভাই, তুমি শহরে যাও। কথাটা বলতে দেরি হলে নীলে শক্ত ও থাপ্পড় নীতির ডান গালে পড়তে দেরি হয়নি। নীতি রিয়াদ কেউই প্রস্তুত ছিল না এটার জন্য। ফলস্বরূপ এই হাতে নীতির হাত ভাইয়ের হাত থেকে ছিটকে সে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। নীলা তাকে সারা জীবন জ্বালিয়ে এসেছে, কিন্তু আজকে প্রথম এভাবে মারলো। দুঃখে অভিমানী মেয়েটার চোখ বয়ে জল গড়ায়। উম, নীলয় নীতির দিকে জ্বলন্ত চোখ চেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, বেঈমান কোথাকার! আমার বাপ মায়ের বাড়ি তো আমি আসবো, কিন্তু তোকে যদি আমার সামনে দেখেছি তবে তোকে নিজ হাতে খুন করে যমুনায় ভাসিয়ে দিয়ে আসবো। নীলয় পাটোয়ারিকে চিনবি এবার। কথাগুলো বলে নীলয় এখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না। হন হন করে উল্টা পথে এগিয়ে যায়। রিয়াদ নিলয়কে মারতে গিয়ে এগোলো না। দ্রুত নীতির কাছে হাঁটু গেড়ে বসে নীতিকে আগলে নেয়। নীলয়ের দিকে চেয়ে বিড়বিড় করে বলে, তোর কপালে অনেক দুঃখ আছে নীলয়। আমার আর আমার বোনের সাথে কাজটা তুই ভালো করলি না। নীতি ভাইয়ের বুকে মাথা রেখে ফোঁপায়। সে জানে তার ভাই মানুষ ভালো না, এই জন্য তার দুঃখ হয় না। কিন্তু তার খাতায় ভাই হিসেবে রিয়েদকে সে পিছিয়ে রাখতে পারবে না। তার ভাই তাকে ছোট থেকে খুব যত্ন করে। সে তার ভাইয়ের মুখের উপর কি করে মানা করবে? সে সাহস বা শক্তি কোনোটাই তার নেই। কিন্তু নীলয় ভাই তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য নীলয় ভাই অনেক চেষ্টা করেছে। সে জানে তারও খুব শখ ছিল শহরের কলেজে পড়ার। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল? নীলয় ভাই কি তার সাথে আর কখনোই কথা বলবে না? হৃদয় বাইরে থেকে এসে শাওয়ার নিয়ে সকালে নাস্তা করতে ডাইনিং টেবিলে এসেছে। পরনে একটা নেভি ব্লু রঙের প্যান্ট, শরীর উদাম। মনোযোগ দিয়ে পাস্তা খেতে ব্যস্ত সে। টেবিলের এক পাশে আরমান নরওয়েজ আর এক পাশে হাদি। হাদি নাস্তা করছে, সে চুপচাপ ফোন ঘাঁটছে। আর হৃদয় তার দাদুর সাথে নাস্তা করছে। হঠাৎই বাইরে থেকে হৃদয়ের বাবা আজাদ নরওয়াজ হন করে বাড়ির ভেতরে প্রবেশ করে সরাসরি এসে বাবার পাশে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, বাবা, তোমার ছোট নাতিকে কিছু বলো। ও সামনের বাড়ির ছেলেকে এত বাজেভাবে পিটিয়ে এসেছে। ছেলেটার মৃত্যুর সাথে লড়াই করছে। ইলেকশনের আগে এরকম করলে আমাকে কেউ ভোট দিবে বলো? ছেলের কথা আরমান নরওয়াজ কপালে ভাঁজ পড়ে। সামনে বসা ছোট নাতির দিকে তাকায় সে। সে মনোযোগ দিয়ে খাওয়ায় ব্যস্ত। সে এই- সে যেন এখানকার কোনো কিছুই শুনতে পায়নি। আরমান নরওয়াজ গলা ছেড়ে বলে, হৃদয় দাদু ভাই, এসব কি শুনছি আমি? হৃদয় তাকালো না দাদুর দিকে। সে মাথা নিচু করে রেখে উত্তর দিল, তোমার ছেলে চামচিকা আমার বইয়ের দিকে কুনজর দিয়েছিল, তাই একটা নাপা তাই একটা প্লেন নাপার ডোজ দিয়েছে। কথাটি আজাদ নরওয়াজের স্বাভাবিকভাবে নিলেও আরমান নরওয়াজ হাদি নিল না।
হাদি বিস্ময়ের পরিমাণ মারাত্মক। বেচারা এত অদ্ভুতভাবে তাকালো হৃদয়ের দিকে, যেন সে ইহজীবনে এমন কথা শুনেনি। আরেকদিকে আরমান নরস তো জানেই, সে ইচ্ছে করে মিথ্যে বলে রজনীকে হৃদয়ের বউ বানিয়ে দিয়েছে। কিন্তু হৃদয় সেটাকে এত সহজে মেনে নিল কেন? আবার বলছে, মেয়েটার জন্য কিনে সে একটা ছেলেকে পিটিয়ে এসেছে। ভদ্রলোক গলা নিচু করে চোখ ছোট ছোট করে বলে, তুমি বিয়ে কবে করলে দাদু ভাই? হৃদয় পেটে বিদ্যমান আর শেষ পাস্তাটুকু মুখে পুড়ে নিয়ে দাদুর দিকে ঠান্ডা দৃষ্টি চেয়ে পাস্তাগুলো গিলে এক গ্লাস পানি খেয়ে নেয়। এরপর তার দাদুর দিকে এগিয়ে গিয়ে গলা নামিয়ে বলে, তুমি আমার বিয়ে দিয়ে তুমি আমার বউয়ের কথা ভুলে গেলে? দিস ইজ নট ফেয়ার দাদু। অবশ্য বাসা ছাড়া বিয়ে হয়েছে তো, তাই তুমি মনে রাখতে পারছো না। আমি বুঝেছি, চিন্তা নেই। বিয়ে আমার ঘুমিয়ে ঘুমিয়ে হলেও বাসাটা খুব ধুমধাম করে হবে। আর তুমি আমার বাচ্চার বড় আব্বু। খুব জাঁকজমকপূর্ণ ভাবেই হবে। নাতির কথায় আরমান নরেশ কেসে ওঠে। খুব বুঝলো, তার এই দুরন্তর নাতি তার আর কাটা তুলে তাকে ফুটিয়ে দিয়েছে। সে গলা ছেড়ে বলে, খবরদার বিয়ে ছাড়া রজনীর দিদিভাইয়ের দিকে একদম কাজ করবে না, একদম তাকাবে না। হৃদয়ে ভাবলেশীন উত্তর, সরি দাদু, আমি একেবারে বেশি আমি একবারে বেশি বিয়ে করি না। আরমান নরেশ হতভম্ব হয়ে আওয়াজ করে চেঁচিয়ে ওঠে, কি? এতক্ষণ দাদু নাতির ফুসুর হাদি বা আজাদ নওয়াজকেও শুনতে পারে, কিন্তু আরমান নওয়াজকে এভাবে চেঁচাতে দেখে দুজনে ভ্রু কুঁচকে তাকিয়ে ভদ্রলোকটির দিকে। হৃদয় পাত্তা দিল না। সে চেয়ার থেকে উঠে বাবার সামনে দাঁড়িয়ে বাবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, এসব টোকাইয়ের দল করে ভোট পাওয়ার চেয়ে ভিক্ষা করে খান। আই থিঙ্ক ওতে আপনাকে অনেক ভালো মানাবে। থালা শার্ট থালা শর্ট পড়লে আমাকে বলবেন। একটা না 10টা থালা কিনে দিব আপনাকে। আজাদ নওয়াজ রাগান্বিত স্বরে বলে, ভাষা সংযত করো হৃদয়। হৃদয় উত্তর করল না। সে আজাদ নওয়াজের পাশ কাটিয়ে বেসিনে গিয়ে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে ঘরে যাওয়ার জন্য সিঁড়ির দিকে এগোল। আজাদ নওয়াজ রাগে ফুঁসতে ফুঁসতে তার ঘরের দিকে গেলেন। ক্ষমতায় আঘাত লাগলে তার মাথা গরম হয়ে যায়। আর এদিকে রাজনীতির টপিক নিয়ে কথা হলে হৃদয় তার সাথে এভাবে খোঁচা মেরে কথা বলে, তাতে আজাদ নওয়াজ আরো তেতে ওঠে। আরমান নওয়াজের মাথায় হাত দিয়ে বসে আছে। বেচারা ছেলের ভোট নিয়ে নন, নাতির কারবার নিয়ে চিন্তিত। এ ছেলের যা চালচলন, এ যদি বিয়ে ছাড়াই রজনীর সাথে কিছু করে, তবে তার মান সম্মান কোথায় যাবে? কথাটা ভেবে ভদ্রলোক গলা শুকিয়ে এলো। এদিকে হাদি হৃদয়ের মুখে বইয়ের স্বীকৃতি শুনে অবাক হবে নাকি বাপকে বলা ছেলের কথা শুনে হাসবে বুঝলো না। সে কনফিউজড। বেচারা দু হাতে পাঞ্জাবির কোনো পর্যন্ত গুটিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলাম। তার সম্মুখে তার সম্মুখ বরাবর একটি দরজায় চোখ পড়তেই মনে হলো ঘরের পর্দার আড়ালে থেকে কেউ তাকে দেখছিল। কিন্তু হাদির চোখ সেদিকে পড়তে মেয়েটা সাথে সাথে পর্দা পুরোটা টেনে দেয়। হাদি পর্দার দিকে চেয়ে গাল চুলকে বিড়বিড় করে, বিচ্ছু মেয়ে দাঁড়াও। তোমার হৃদয় ভাইয়ের বিচার দিয়ে তোমার অবস্থা খারাপ করছি। নাক টিপলে দুধ বের হবে, সে আমারে লাইন মারে। হৃদয় হৃদয় বিকাশে চেক করলো, তার অ্যাকাউন্টে আপাতত 20,000 টাকা আছে। এরপর সে গোসল শেষে বেছে বেছে রাখা বিভিন্ন চকলেট পেজগুলো মাঝখান থেকে সবচেয়ে ভালো যে বিশ্বস্ত পেজ থেকে একটার পর একটা চকলেট বক্স অর্ডার করলো। বিভিন্ন আইটেমের চকলেট, মনে হয় না কোনো চকলেটের পোকা আর বাদ দিয়েছে। সবগুলো চকলেট অর্ডার শেষে এ এ হিসাব করে দেখলো 15,000 টাকা বিল এসেছে। হৃদয় একটা সেন্ড মানি করে দেয়। এরপর মেসেজ করে আজ রাতের মধ্যে লাগবে, ইটস আর্জেন্ট। ততক্ষণে হৃদয় সিঁড়ির মাথায় উঠে এসেছে। সব কাজ শেষে তার ফোন পকেটে রেখে মাথা তুলে তাকান। 3 হাত দূরে রজনীকে দেখে হৃদয় পা থেমে যায়। রজনী মাত্র ঘর থেকে বেরিয়ে দাদুকে বলতে চেয়েছিল সে গ্রামে ফিরতে চায় এক্ষুনি। এই গুন্ডা বাড়িতে সে একদম থাকতে চায় না। গ্রামে গিয়ে যা হওয়ার হবে। কিন্তু মাঝপথে হৃদয়কে দেখে মেয়েটার পা থেমে যায়। এখান থেকে পালানোর আগে হৃদয় তাকে দেখে না, মেয়েটা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে হৃদয়ের সে পাশবিক মার। মেয়েটার কাঁপুনি বাড়ে। রজনীকে এভাবে ফোঁপাতে দেখে হৃদয় কপালে ভাঁজ পড়ে। বিরক্ত হয়ে বলে, অটিস্টিক, তুমি এভাবে কাঁদছো কেন? রজনীর পরিবর্তন নেই। তার মনে হচ্ছে এই বুঝি হৃদয় তাকে মারলো। এই যেভাবে ও
ওই ছেলেটাকে মেরেছিল। এদিকে রজনীর এরকম দেখে হৃদয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে রজনীর এ এ আর তার মাঝে ৩ হাত দূরত্ব, ২.৫ হাত দূরত্ব কমই। রজনীর সামনে দাঁড়ায় চিন্তিত কণ্ঠে বলে, "এনি প্রবলেম?" হৃদয়ের কথা রজনীর কানে গেল না। হৃদয়কে এত কাছে দেখে মেয়েটা ভয়ে হঠাৎই বাচ্চাদের মতন কেঁদে দেয়। "আমাকে মারবেন না, আমি বাড়ি যেতে চাই।" হঠাৎ রজনীকে এভাবে কাঁদতে দেখে হৃদয় থতমত খেয়ে যায়।